একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া, এবং সে কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন এবং আমাদের সহকর্মী সুশান্ত সিনহা, তিনিও আছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা আলাপ করব, সমাধানের একটা পথ খুঁজবো। তার আগে একটা প্রতিবেদন দেখাতে চাই যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে, যেগুলোর ফ্যাক্ট চেকগুলো আমরা করতে পেরেছি। আপনারা আছেন আমাদের সঙ্গে। দর্শক, ফেসবুকে এক পুলিশ সদস্যের বক্তব্য রীতিমতো ঝড় তুলেছে, যেখানে তিনি বলছেন জুলাই আন্দোলনের সব পুলিশ হত্যার বিচার করা হবে। মিলিয়ন মিলিয়ন ভিউ আর শেয়ার হবার পর জানা গেল ভিডিওটি আসল নয়, পুরোটাই এআই প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। সবচেয়ে বড় শঙ্কার বিষয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একটা এআই ভার্সন তৈরি করা হয়েছে এবং সেখান থেকেও ছড়ানো হচ্ছে গুজব। এসবের মাঝে ফেসবুকে একটি জুয়ার বিজ্ঞাপনে দেখা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। পরে ফ্যাক্ট চেক হলো এবং দেখা গেল সেই ভিডিওটিও আসল নয়, এটাও বানানো হয়েছে এআই টেকনোলজি দিয়ে। এমন নানা গুজবের মাঝে হঠাৎ করে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে পোস্ট আকারে খবর ছড়ানো হলো যে চিত্রনায়িকা মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এরপর জানা গেল সেটাও মিথ্যা তথ্য। দর্শক, সংবেদনশীল এমন বেশ কয়েকটি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। চলুন শুরুতে সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। প্রধান উপদেষ্টা দপ্তরের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম সিএ প্রেস উইং ফ্যাক্টস তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানিয়েছে, সোশ্যাল মিডিয়া এবং আওয়ামী লীগপন্থী বেশ কয়েকটি প্রচারণামূলক ওয়েবসাইটে বিভ্রান্তিকর দাবি প্রচারিত হচ্ছে, যেখানে অভিযোগ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের কারণে ১ বছরের মধ্যে বাংলাদেশ গ্লোবাল পিস ইন্ডেক্সে ৩৩ ধাপ পিছিয়েছে। শত শত পুলিশ অফিসার এবং আওয়ামী লীগ কর্মীকে নাকি সংঘবদ্ধ জনতার আক্রমণে হত্যা করা হয়েছে। এই সমস্ত দাবিগুলো যে মিথ্যা এবং বিভ্রান্তিকর সেটা ফ্যাক্ট চেক করে নিশ্চিত করেছে সিএ প্রেস উইং ফ্যাক্টস। ওদিকে সম্প্রতি ক্রেজি টাইম নামের একটি জুয়ার অ্যাপের বিজ্ঞাপন ফেসবুকে প্রচার করা হচ্ছে, যেখানে বিনিয়োগের কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ফ্যাক্ট চেক করে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কোনো বক্তব্যই দেননি। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারসাজি করে ভিন্ন বিষয়ে তার বক্তব্যের একটি ভিডিও সম্পাদনার মাধ্যমে ছড়িয়ে দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এর মাঝে ফেসবুকে ভাইরাল আরেকটি ভিডিও, সেখানে একজন পুলিশ সদস্যকে বলতে শোনা যাচ্ছে জুলাই আন্দোলনের সময় সব পুলিশ হত্যার বিচার করা হবে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ভিডিওটিও আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে। হঠাৎ ফেসবুকে বিভিন্ন পেজ থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে চিত্রনায়িকা মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই গুজবটি ছড়ানো হচ্ছে। এখানেই শেষ নয়, তামান্না আক্তার ইয়াসমিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয় ফিনল্যান্ডের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি দল বাংলাদেশের জুলাই আন্দোলনকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন। পরে এটি ফেসবুকের একাধিক গ্রুপেও শেয়ার করা হয়। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই মিথ্যা তথ্য। ইচ্ছা মতো কিছু ছবি জুড়ে দিয়ে এই গুজব ছড়ানো হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে। সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতেও সর্বোচ্চ ব্যবহার হয়েছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা একটা ধারণা পেয়ে গেলাম, বুঝতে পারলাম আসলে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং রাজনৈতিক, আন্তর্জাতিক, সামাজিক কোনো প্রেক্ষাপট আসলে বাদ যাচ্ছে না। সব জায়গায় আসলে অপতথ্যের শিকার হচ্ছে, এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। আমরা সরাসরি আলাপে যেতে চাই। জনাব মোবারক হোসেন, আপনার কাছে আসবো। তার আগে আমার সহকর্মী সুশান্ত সিনহার সঙ্গে একটু কথা বলতে চাই, তার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। সুশান্ত সিনহা, আপনাকে দিয়ে একটু শুরু করি। আপনি একটা আন্তর্জাতিক প্রোগ্রামে ইনভাইটেশন নিয়ে ঘুরে এসেছেন ডাবলিন থেকে, এবং তারও আগে আপনি আরেকটা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন মালয়েশিয়াতে, এবং বিভিন্ন দেশ ঘোরার সময় আপনি নিশ্চয়ই আপনার নিজের কাজের স্বার্থেই সেই দেশের উন্নয়নের যে ধরনগুলো সেটা দেখে এসেছেন, এবং বলা হয় রিউমারটা গ্লোবাল প্রবলেম, বৈশ্বিক সমস্যা। এই সমস্ত দেশগুলো আসলে কিভাবে নিজেদেরকে সুরক্ষা করছে, যেটা আমরা অনুসরণ করতে পারি, আপনার একটা ধারণা আমাদেরকে দেবেন। জি, ধন্যবাদ আপনাকে এই আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। আমি বহুদিন ধরেই একটা জিনিস ফলো করেছি, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের যে সংবাদ মাধ্যমগুলো আছে, বিশেষ করে তাদের যে আরব নিউজ বা অন্যান্য যে পত্রিকাগুলো, সেগুলো কুয়েত টাইমস, এই পত্রিকাগুলো দেখেছি তারা যে সংবাদ প্রচার করে সেগুলো কিন্তু একেবারে শতভাগ অথেন্টিক হয়েই তারা সংবাদটা প্রকাশ করে। তাদের দেশেও কিন্তু ফেসবুক, ইউটিউব, টুইটার বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যবহারকারীর সংখ্যা নেহায়েত কম নয়। আমাদের দেশেও কিন্তু আমরা সংবাদ করছি, কিন্তু আমাদের দেশে মূলধারার মিডিয়াকেও কিভাবে প্রভাবিত করে এই অবদমন বিতর্কিত অবস্থান ফেলে দেওয়ার জন্য না, রাষ্ট্রীয়ভাবেও করা হয়, সেটা বন্যা, খরা, ঝড়, মানে যে কোনো দুর্যোগে দেখবে যে এইরকম করে রিউমারটা ছড়ানো হয়। এখন বিশ্বব্যাপী কি হয়েছে, আমি যেটা সম্প্রতি যে আয়ারল্যান্ড থেকে ঘুরে এসেছি, আয়ারল্যান্ড বিশাল দেশ, কিন্তু জনসংখ্যা হচ্ছে 55 লক্ষ। আমাদের দেশের মানুষের একটা প্রথম সাইকোলজির যে সমস্যা, যে মানসিকভাবে একটা বিরোধ তৈরি করে, অমুক দেশ, ওরা তো ছোট্ট দেশ, অতটুকু লোকজন ওরা করতে পারে, আমার দেশে 16 কোটি মানুষ, আমরা এতটা সম্ভব না। আর তাহলে আমি অনেক দিন আগে থেকে একটা কাজের সঙ্গে যুক্ত আছে, সেটি হচ্ছে আমরা যে মোবাইলে সিম নিবন্ধন করি, সেটা আয়ারল্যান্ডের কথা বলছি। আয়ারল্যান্ডে আপনি যা কিছু করবেন সব কিছু আপনাকে আপনার যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে তার মধ্য দিয়ে, ওই এক কার্ড দিয়ে কিন্তু আপনাকে সমস্ত ট্রানজ্যাকশনের ট্রেস আউট করা সম্ভব, যে আপনি কোথায় গিয়েছেন, কি করছেন, কতটা করছেন। সাধারণত কি হয়, দেওয়া হচ্ছে গড়, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা রুমের জন্য ইন্ডিভিজুয়াল পাসওয়ার্ড তারা কিন্তু লিখে লিখে দিচ্ছে। কেন? আমি যখন জিজ্ঞেস করলাম, যে আমাদের ডেটা সিকিউরিটির জন্য, আমাদের পার্সোনাল সিকিউরিটি। হোটেল থেকে বের হচ্ছি, আমি আমার ফ্লোর এবং এইটা যে ব্যবস্থাপনাটা দুজন লোক দিয়ে পুরো হোটেলে প্রায় 150-200 যে রুম আছে, সবগুলো রুমেরই ভিজিটর বা গেস্ট যারা আছে তাদেরকে কিন্তু তারা মনিটরিং করতে পারছে, কারণ প্রযুক্তির ব্যবহার করেছে। আমি বলছিলাম মধ্যপ্রাচ্যের কথা। ধরেন মধ্যপ্রাচ্যের দেশগুলো তো অনেকটা হয়তো আপনি গোটা দুবাই ফ্রি ফর মুভ, আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু আপনি ক্যামেরার বন্দি, নজরবন্দি হয়ে আছেন। অর্থাৎ কোথাও কোনো ধরনের অপকর্ম করলে সাথে সাথে তাৎক্ষণিকভাবে তারা জেনে যাচ্ছে এবং তার ভিত্তিতে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। ফলে যেটা হচ্ছে যে দুবাইয়ের মানুষের মধ্যে কিন্তু এই প্রবণতাটা একেবারেই নাই, যে অন্যের জিনিস নেওয়া বা মিথ্যা তথ্য ছড়ানো বা গালগপ্প করা কিংবা কাউকে টুইস্ট করা। তাহলে আমি বলছি যে এই কথাগুলো কিভাবে গুজবের সাথে সম্পর্কিত এই জায়গায়, যে আপনি যদি জেনে যান যে আপনি যা কিছু করবেন তার ফুটপ্রিন্ট কোথাও না কোথাও থাকবে, আপনাকে সেখান থেকে ধরে ফেলা সম্ভব হবে, সেটি কিন্তু অনেক বড় একটা সেফটি সিকিউরিটি ফর শুধু ওই ব্যক্তির না, ওই ব্যক্তির দ্বারা কারো যেমন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তেমনি অন্যের দ্বারা ওই ব্যক্তির ক্ষতিটাও হওয়া কিন্তু রোধ করা সম্ভব। চমৎকার করে আপনি আসলে ব্যাখ্যা করছিলেন। আমি এই পয়েন্টটা নিয়ে জনাব ওমর অফিসার আপনার কাছে আসতে চাই। মানে আমরা দেখছিলাম যে কোনোভাবে তথ্য যখন ফাঁস হচ্ছে, সেই তথ্যের সঙ্গে অপতথ্যটা মেশানো হচ্ছে, তারপর একটা চটকদার শিরোনাম দিয়ে সেটাকে আসলে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে, এবং এটাকে আরেকটু বিশ্বাসযোগ্য করার জন্য তার সঙ্গে এআই ব্যবহার করা হচ্ছে। মানে এই জিনিসগুলো কিভাবে বন্ধ করা যায় এবং ঝুঁকির মাত্রাটা আসলে আমরা নিজেরাই তৈরি করছি কিনা, আমাদের দায়টা আসলে কতটুকু, তারপর তো আমরা আইনগত ব্যবস্থার দিকে যাব। জি, আসসালামু আলাইকুম। তো এখানে আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, সেটা হচ্ছে ডিপ ফেকের। 2029 সালে ডিপ ফেকের যে সংখ্যা ছিল এটা ছিল 14,678টা, এবং 2020 সালে এসে এটা হয়েছে 49,081টা, অর্থাৎ 330% কিন্তু ডিপ ফেকের এই অপকর্মগুলো বেড়েছে। এবং 2023 সালে এসে এটার আকার ধারণ করছে 3000% বেশি। অর্থাৎ আমাদের ডিপ ফেকের কারণে যেই ধরনের অপকর্মগুলো হচ্ছে, এটার মাত্রাটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে গেছে, অর্থাৎ 3000 গুণ বেড়ে গেছে। দেখা যাবে 2025 সালে এটা হয়তো আরও বাড়ছে। এবং এই ডিপ ফেকের আক্রান্ত যারা ব্যক্তি আছে, ব্যক্তির মধ্যে হচ্ছে 43% হচ্ছে জেনারেল পিপল এবং 36% হচ্ছে গিয়ে পলিটিশিয়ান, যেটা আপনি আজকের যে ফেক নিউজের একটা ইয়াকে দেখালেন, যে পলিটিশিয়ান পিপলকে ট্যাগ করে যে নিউজগুলি ছড়ানো হয়। এবং 21% হচ্ছে সেলিব্রিটিস যারা আছে, ঠিক আছে। সো এদের মাধ্যমে কিন্তু মানে এরা হচ্ছে টার্গেটেড পিপল অন অ্যান অ্যাভারেজ। আর এর মধ্যে যদি আমরা দেখি যে আপকামিং যে প্রবলেমগুলি আসতেছে, যেমন ফাইন্যান্সিয়াল যে সেক্টরে, ব্রিটেনে 2023 সালে যেটা হয়েছে $728 মিলিয়ন, যেটা ডিপ ফেকের মাধ্যমে, অর্থাৎ আমরা ভিডিও কলের মাধ্যমে, এটা এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আপনার খুব রিলেটিভ একজন আপনাকে ভিডিও কল করলো, ভিডিও কল করে বললো যে আমি খুব বিপদে আছি, আমাকে কিছু টাকা পাঠাও।
সো এবং আমি একটা নাম্বার দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে হয়, এই যে যেই অনলাইন পেমেন্টগুলি হয় বিভিন্নভাবে মেসেজের মাধ্যমে, অথবা আপনারা দেখবেন অনেক সময় ফেসবুক, যে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এগুলো যদি হ্যাক হয়ে যায় তখন কিন্তু এই ধরনের মেসেজগুলো আমরা পেয়ে থাকি। এবং যেটা হয়েছে যে $55 মিলিয়ন এর মধ্যে যে ছিল, এর মধ্যে হচ্ছে পুলিশ অথবা ব্যাংকারের যেই পেজ, এইটাকে ডুপ্লিকেট করে তারা এই কাজটা করেছে। এবং $8 মিলিয়ন ছিল যে ওই কোম্পানির যে সিইও ছিল, সিইওর ফেসটাকে ইউজ করে তার যদি একজন, আপনার কোম্পানির যে সিইও আছে সে যদি আপনাকে একটা রিকোয়েস্ট করে, তার যদি একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, আপনি কিন্তু এটাকে অ্যাপ্লাই করে মানে দিয়ে দিবেন। এইভাবে তারা $8 মিলিয়ন তারা লুজ করেছে। এবং আরেকটা যেটা হচ্ছে 2024 সালে দেখা গেছে একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যেখানে $25 মিলিয়ন তারা লস করেছে শুধুমাত্র তার সিইওর এই ভিডিও কলের মাধ্যমে। অর্থাৎ যেই জিনিসগুলো আমি বলছিলাম যে এগুলো হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স, এবং এইটার মাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে। এবং এইগুলো যে আমরা কেন করছি, যেমন যেটা বলছিলেন ভাইয়া, যেটা হচ্ছে যে আমাদের দেশে যে এই যে আমরা প্রত্যেকটা কমান্ড অথবা প্রত্যেকটা কিছু, আমি প্রত্যেকটা ক্লিক আমি যে করছি, আসলে কিন্তু এটা ডিজিটাল একটা ফুটপ্রিন্ট থেকেই যাচ্ছে। এখন অসুবিধাটা হচ্ছে যে ফিজিক্যাল ফুটপ্রিন্টটা আছে, এটাকে আমরা ট্র্যাক করছি কিনা এবং এটা নিয়ে আমরা কাজ করছি কিনা। এবং আমরা যদি জানি যে আমার যে মোবাইল ডিভাইসটা আছে, এই ডিভাইসে অথবা সোশ্যাল মিডিয়ায় আমি যা কিছু করছি, আমাদের সমস্ত কিছুই কিন্তু আসলে এটা ফুটপ্রিন্ট আকারে থেকে যাচ্ছে, কিন্তু আমরা ভাবছি এই জিনিসটার হয়তো আমি দেখছি, আমাকে আর কেউ দেখছে না। এবং আমাদের যেটা আছে সরকারি অথবা অন্য কোনো ভাবে যে এই জিনিসটা করা উচিত, যে এই যে ট্র্যাক করা হলো এবং ট্র্যাক করে যাকে পাওয়া গেল, এক্সাম্পলারি কোনো শাস্তি আমাদের দেশে বিধান নাই। তো না থাকার কারণে আপনি একটা ভিডিও, আমি আসলে এই যে পয়েন্টটাতে আপনি আনলেন যে আমাদের আসলে ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা রেখে যাচ্ছি, সেটা নিয়ে একটা গ্রুপ আসলে নানা রকমের অপতথ্য ছড়াচ্ছে, কিংবা যে মানুষটার ফুটপ্রিন্টটা রেখে গেল তাকে ভিক্টিমাইজ করা হচ্ছে এবং প্রচলিত আইন দিয়ে খুব বেশি শাস্তির আওতায় আনা হচ্ছে না। এই জটিলতার সমাধানটাও খুঁজবো এবং সুশান্ত সিনহার কাছে জানার চেষ্টা করব যে সমস্ত দেশগুলোতে আপনি আসলে দেখেছেন যে ডিজিটাল লিটারেসিটা, সেটার মাত্রাটা কেমন ছিল এবং আমরা কিভাবে তাদের কাছ থেকে সেটা শিখতে পারি। আমার সঙ্গে আছেন প্রযুক্তি খাত বিশ্লেষক মোবারক হোসেন এবং আমার সহকর্মী সুশান্ত সিনহা। আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং জনাব মোবারক হোসেন, বিরতির আগে আপনি বলছিলেন যে ডিজিটাল ফুটপ্রিন্টের কথা, যেটা আসলে মানে মনের অজান্তেই মানুষ হয়তো রেখে আসছে এবং পরবর্তীতে তিনি আসলে প্রতারিত হচ্ছেন। এই জায়গা থেকে আসলে সচেতনতাটা কিভাবে তৈরি করা যেতে পারে এবং অপরাধগুলোকে আসলে দমন করার জন্য করণীয় কি, সংক্ষেপে কিছু টিপস জেনে নিতে চাই। জি, এক্ষেত্রে দুইটা ব্যাপার আছে। যদি আপনারা কেউ ডিপ ফেক দিয়ে আক্রান্ত হন, তাহলে অনলাইনে কিছু টুলস আছে। একটা হচ্ছে ডিপ ওয়্যার আছে, সেরেনিটি আছে, আইরা.ai আছে। এই ধরনের টুলসগুলো দিয়ে আপনি দেখতে পারেন এই ভিডিওটা আসলে ডিপ ফেক দিয়ে করা হয়েছে কিনা, এটা দিয়ে আপনারা একটা সমাধান করতে পারেন। আর এই ক্ষেত্রে একটা ব্যাপার খুবই জরুরি, আমরা অনেক সময় মনে করি আমার মোবাইল থেকে আমি আমার ফাইলটা ডিলিট করে দিলাম, এই ফাইলটা সম্ভবত ডিলিট হয়ে গেছে। আসলে এই ফাইলগুলো ডিলিট হয় না, এই ফাইলগুলো ডিজিটালি কোথাও না কোথাও থেকে যায়। তো এবং আপনারা অনেক সময় দেখবেন আমরা কিন্তু অজান্তে আমাদের ফোন অনেক সময় বিক্রি করি, নতুন ফোন, পুরাতন ফোন, এবং এই ফোনের যে ডেটাগুলি থাকে এই ডাটাগুলো কিন্তু চাইলে কেউ পুনরুদ্ধার করতে পারে। তো এই জায়গাগুলিতে খুবই আপনারা সাবধান থাকবেন যে আমি যখন ফোনটা বিক্রি করছি, আমি করছি, তো এই জায়গাগুলোতে আসলে খুব যদি আপনি সচেতন না থাকেন তাহলে কিন্তু এটা খুব অসুবিধা। এবং আপনারা অনলাইনে যারা ভিডিও অথবা যে ছবি শেয়ার করবেন, অবশ্যই হাই রেজুলেশন কোনো ছবি এবং ভিডিও শেয়ার করবেন না। অনেক সময় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে দেখি যে আমরা অনেক হাই রেজুলেশন ছবি দিয়ে রাখি, তো দিয়ে রাখি আমরা মনে করি যে ঠিক আছে অপরিচিত কেউ আমাকে চিনতে পারবে, বাট এই হাই রেজুলেশন ছবিগুলো দিয়ে কিন্তু অনেক সময় ডিপ ফেক থেকে শুরু করে আপনার নামে আপনার ছবি দিয়ে অনেক কিছু আসলে তৈরি করা সম্ভব। এই কাজগুলো কিন্তু হয়ে থাকে। তো এর জন্য আমরা যেটা চাই যে আপনি অনলাইনে যখনই যাবেন, আপনি আসলে খুব সচেতনভাবে, আমরা অনেক সময় মনে করি আমি আমার ঘরে থেকে ঢুকছি, আমাকে বলছি কেউ দেখছে না। আসলে আপনাকে এটা ফিল করতে হবে আপনি যখন অনলাইনে ঢুকছেন, আসলে সারা পৃথিবী আপনাকে দেখতেছে। তো এই জিনিসটা মাথায় রেখে যদি আপনি অনলাইনে ঢোকেন এবং অনলাইনে যে কার্যক্রমগুলি চালাচ্ছেন, এইটা কিন্তু আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, না হলে দেখবেন কোথা থেকে কোন এই টিপসগুলো আসলে জানা খুবই প্রয়োজন ছিল। এবং সবশেষ সুশান্ত সিনহা, আপনার সঙ্গে কথা হচ্ছিল, বলছিলেন যে আসলে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলেও আমরা একটা ফ্রি ওয়াইফাই পেলেই নিজেদের মোবাইলটা সেখানে আসলে ইনভেস্টেড করে ফেলি। মানে ডিজিটাল লিটারেসিটা আসলে কেমন দেখেছেন উন্নত দেশগুলোতে, এবং আমাদের আসলে কোন কোন জায়গাগুলো খুব দ্রুত শিখে নেওয়া উচিত আসলে সংক্ষেপে? উন্নত বিশ্বে কিন্তু একটা জিনিস আছে যে ফ্রি ওয়াইফাই পেলেই যে আমরা ব্যবহার করি, সেটা কিন্তু উন্নত বিশ্বের লোকজন একটুখানি শেখি, অর্থাৎ রিলায়েবল কতটুকু সেটা বিবেচনা করে কিন্তু ওয়াইফাই, আমরা সাধারণত যে কোনো জায়গায় গেলে ওয়াইফাই পেলেই আমরা কিন্তু সেখানে কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে ওয়াইফাইটা কতটুকু নির্ভরযোগ্য সেটিও কিন্তু আমাদের একটা বিবেচনার বড় জায়গা, যেটা আমরা করি না অনেক সময় থেকে। আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে যে আমরা যে ট্রানজ্যাকশনগুলো কিনি, অনলাইনে যে কেনাকাটা করছি, বিভিন্ন সময় আমরা কার্ড দিয়ে করছি, সেখানেও কিন্তু একটা নিরাপত্তার একটা বড় ঝুঁকির জায়গা আছে। তো সব
কিছু মিলে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের মতো দেশে কিন্তু এই সাইবার সিকিউরিটি বা ডেটা প্রোটেকশন যে আইনগুলো থাকবার কথা সেটি কিন্তু খুব একটা শক্তিশালী নয়। কারণ হচ্ছে এখানে বেশিরভাগ মানুষকে যে অন বোর্ড করেছি আমরা, অর্থাৎ ফেসবুক ইউটিউবের যে সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে এনেছি সবাইকে আনতে পেরেছি, এটা যেমন ভালো তেমনি এর খারাপ দিকটা হচ্ছে যে এটার মানে অপপ্রয়োগ বা অপব্যবহার যেটা সেটা কিন্তু অনেক বাড়ছে। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ এমনভাবে হচ্ছে যে একটা তথ্য অপতথ্য ছড়িয়েছে, সেই অপতথ্যটার কারণে কিন্তু আরেকজনের বাসায় গিয়ে হামলা হচ্ছে বা তাকে মারা হচ্ছে বা তাকে কিন্তু একভাবে ক্ষতির মধ্যে ফেলে ফেলা হচ্ছে, মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেটি চলে যাচ্ছে। ফলে আমাদের দেশে যেটি এই মোবারক ভাই বললেন যে আমাদের দেশে এক্সাম্পলারি যদি শাস্তি না দেওয়া যায়, সত্যিকার অর্থে এই ধরনের অপকর্ম যে ভিডিও ছড়িয়ে দেওয়া সোশ্যাল মিডিয়ায়, কিংবা ধরেন আপনি আপনার তথ্য আরেক জায়গায় প্রচার করে ফেললেন, ছবি ক্লোন করলে, এই কাজটা যদি অপরাধ এবং সেই অপরাধের একটা দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু বিপদ হবে। কারণ উন্নত বিশ্ব কিন্তু অনেকখানি এগিয়েছে, তারা কিন্তু করেছে। প্রতিটা দেশে কিন্তু ওই যে বললাম যে আপনাকে কোনো না কোনোভাবে ট্র্যাক করা সম্ভব হবে এবং এই ট্র্যাকের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স স্থগিত করে দিতে পারে। বোঝা গেল আসলে উন্নত দেশগুলোর কথা চিন্তা করলে তারা আসলে স্টেক হোল্ডার, গভর্নমেন্ট স্টেক হোল্ডারের দিক থেকে যেমন নজরদারি আছে, সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা আছে এবং এই দুই জায়গাটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে। এবং আমার হাতে সময় থাকলে আরও দীর্ঘক্ষণ আলাপ করতাম, কারণ চমৎকার কিছু বিষয় আপনারা দুজনে আসলে উপস্থাপন করছিলেন। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য।